আপনাদের বাড়ি কোন চরে? এই যে শিয়ালপাড়া। শিয়ালপাড়াতে। আচ্ছা একটু বলেন তো এই শিয়ালপাড়ার নামকরণ কেন হলো? আমাদের শিয়ালপাড়ার নাম হয়েছে অনেক জঙ্গল ছিল, মানুষ কারো আগে ছিল না, অল্প কয়েকদিন ছিল। শিয়ালের খুব অত্যাচার করছে, অন্যায় করছে, তার জন্য শিয়ালপাড়ার নাম হলো। আপনি কি এটাই জানতেন? বন্ধুরা একজন আরেকজন বলছে মেলা শিয়াল তো, সেজন্য বলছে যে শিয়ালপাড়ার লোক, ওই জন্য শিয়ালপাড়া হয়ে গেছে। তাই? আচ্ছা আচ্ছা। আপনাদের ইউনিয়ন তো চিলমারি চর না? পদ্মা নদীর তীরবর্তী যে জনপদটি দেখতে পাচ্ছেন এটিই শিয়ালপাড়া চর। এই চরটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নেই অবস্থিত। চারিদিকে ঝোপঝাড়ে ভরপুর আর অন্ধকারে আচ্ছন্ন হওয়ায় প্রচুর শিয়ালের বসবাস এইখানে। আজ থেকে 50 বছর পূর্বে এই স্থানে কোনো বসতবাড়ি ছিল না। ঠিক তখন ওই মুহূর্তে দুইজন অসহায় ব্যক্তি ঝোপঝাড় কেটে এইখানে বসতবাড়ি শুরু করে। আমরা এই চরটি সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারি যে চারিদিকে ফাঁকা মাঠ আর মাঝখানে দুটি পরিবার। রাত হলেই শিয়ালের উপদ্রব। দিনের বেলা খেয়ে যায় বসতবাড়ির আঙিনা থেকে লালন পালন করা হাঁস মুরগি। এই অত্যাচার কোনোভাবেই মানতে পারছিল না তারা। হঠাৎ একদিন মাঠের মানুষ ডেকে এনে সেই অত্যাচারিত শিয়ালগুলোকে মারতে সক্ষম হন তারা। সেইখান থেকেই এই চরটির উৎপত্তি শিয়ালপাড়ার চর। পড়াশোনা করতে একটু অসুবিধা হয়, স্কুল দূরে, কিন্তু অবশ্যই আমার বাড়ির কাছে একটা স্কুল আছে, সেখানে ছাত্রছাত্রী হয় না, পড়াশোনা তেমন হয় না। যাতায়াত ব্যবস্থা মানে আপনার দূরে থেকে যখন শিক্ষকরা আসে, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। গ্রামটির মাঝে যে রঙিন টিনের ঘরটি এখন দেখতে পাচ্ছেন এটিই প্রাইমারি স্কুল। যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো না হয় শিক্ষক শিক্ষিকা ঠিক মতন আসতে পারেন না, তাই এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা খুবই দুর্বল। আবার অন্যদিকে চরটির মাঝে যে মানুষগুলো বসবাস করছে তাদের আয়ের উৎস আসছে কৃষিখাত থেকে। বেঁচে থাকার প্রয়োজনে বাজারঘাট এমনকি জরুরি সেবা নিতে যাওয়া লাগে তাদের দৌলতপুর শহরে। বর্তমানে চরটির মাঝে কিছু নতুন নতুন বাড়িঘর হওয়ায় এই চরটির বিশালতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের খুবই অসুবিধা হয়ে যায়, সময় মতো আমরা ডাক্তার কাছে যেতে পারি না, মনে করেন মুমূর্ষ রোগী হয়ে যায়, তখন রাস্তাঘাট ভালো না। চরটির মাঝে বৈদ্যুতিক ব্যবস্থা থাকলেও কিছু কিছু জায়গায় এখনো অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। রাস্তাঘাট নাই, কারেন্ট নাই, তারপরে ধরেন যে আমাদের খুব অভাব। খেটে খাওয়া মানুষের বসতি এই শিয়ালপাড়ার চরে। খাটলে খুটলে পেটের ভাত, না খাটলে কিছুই না। ছেলে পেলে যদি ফাঁকে চলে যায় তাহলে আমাদের করে খেতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে তারা আপনাদের ঠিকভাবে দেখভাল করে না, খাবার দাবার তেমন একটা দেয় না। আবার এই যে আপনাদের যে শাড়ি পরে আছেন সেইগুলারও কিন্তু টাকা দিয়ে কিনে দেয় না। এই সমস্ত কারণে তো আপনাদের মাঠে নামতে হয়। আচ্ছা আচ্ছা। এটা কি মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। এই শ্বশুর ভাই নাকি? না, বিয়ে হয়নি তো, পড়ছে। আজ আমরা সেসব অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বর্তমানে আমরা ভাগজত খেয়াঘাটে অবস্থান করছি। আপনাদের একটু দেখায়, আমার সামনে যে নদীটি এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু পদ্মা নদীর একটি শাখা নদী। আর এই নদীটি অতিক্রম করে আপনাদের নিয়ে যাব ওই পাশে যে শিয়ালপাড়ার চর রয়েছে, সেই শিয়ালপাড়ার চরে। আসলে এখানে যে মানুষগুলো বসবাস করছে বিভিন্ন এলাকা থেকে উঠে এসে, আর এই যে ভাগজত যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে কিন্তু চরের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই পথটা দিয়েই যাতায়াত করেন। আপনাদের একটু দেখায়, এই পাশে দেখুন অনেক মাল সামানা কিন্তু এখানে সব রেখে দিয়েছে। এরা কিন্তু সব উপর থেকে নিয়ে আবার চরে চলে যাচ্ছে, কারণ চর মানেই ভাঙা গড়ার জীবন। চরে যে মানুষগুলো বসবাস করে তারা যে কি পরিমাণে কষ্ট করে আপনারা স্বচক্ষে না আসলে বুঝতেই পারবেন না। এই পাশে দেখুন ঘরের আসবাবপত্রের পাশাপাশি অনেক মাল সামানাগুলো এখানে সব রেখে দিয়েছে, কারণ নদী ভাঙনে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে সব চলে গিয়েছে, যার কারণে চর ছেড়ে দিয়ে উপরের অংশে বাড়ি করতে বাধ্য হয়েছে। হয়তোবা এবছর তাদের বাড়ি ঘরগুলো পুনরায় আবার জেগে উঠছে, যার কারণে উপর থেকে আবার রিটার্ন তারা চলে আসছে। বর্তমানে আমি এখন ভাগজত খেয়াঘাটে অবস্থান করছি। তো এখানে অনেক যাত্রী কিন্তু নৌকার জন্য অপেক্ষা করছে। তো আমরা এখানকার যে ভাইরা স্থানীয় তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে এখান থেকে যে আমরা শিয়ালপাড়া চরে যাব, সেই শিয়ালপাড়া চরের দূরত্ব কত আমরা কিন্তু জানি না। তো এখানকার যারা বসতি তারা তো অবশ্যই জানেন, তো আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। একটু বলবেন যে এখান থেকে শিয়ালপাড়ার দূরত্ব কতটুকু হবে? এই শিয়ালপাড়া মোটামুটি 5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার? হ্যাঁ, 5 কিলো। আমরা এখান থেকে কি মোটরসাইকেল নিয়ে যেতে পারবো? হ্যাঁ, মোটরসাইকেল যেতে পারবো। এই ঘাট পার হলে এমনি মোটরসাইকেল যেতে পারবো। আচ্ছা, আর আমরা যে ঘাটটা এখন দেখতে পাচ্ছি এই ঘাট যোগে পারাপারের জন্য
প্রতিটি যাত্রীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়? এই 10 টাকার ভাড়া নেবেন। 10 টাকা না? 10 টাকার ভাড়া নেবেন। একে যাওয়া এবং আসা উভয় মিলাই 10 টাকা? না, একবারে 10 টাকা লেখেন। একবারে না? হ্যাঁ, একবারে 10 টাকা লেখেন। আচ্ছা, তার মানে আমি এই পার থেকে ওই পারে গেলে 10 টাকা, আর ওই পার থেকে এই পারে আসলে 10 টাকা ভাড়া নেবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি এখানকার স্থানীয়? স্থানীয়। আচ্ছা, এই যে পথটা আমরা দেখতে পাচ্ছি, এই পথ ধরে কয়টা ইউনিয়নের মানুষ যাতায়াত করেন? এইটা 2টা ইউনিয়নের লোক আসা যাওয়া করে। কোন কোন ইউনিয়ন? রামকৃষ্ণপুর ইউনিয়ন, চিলমারি ইউনিয়ন। আচ্ছা, এখান থেকে সবচেয়ে দুর্গম চর কোনটা? দুর্গম চর এই নদীর এই পারেরটা। এই পাশে না? এটা কি আপনার রামকৃষ্ণপুর পড়ছে না? রামকৃষ্ণপুর প্লাস চিলমারি, তারপরে রাজশাহী ইউনিয়ন আছে এর ভিতরে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের সুবিধার্থে যদি এই পাশে একটা ছোট্ট কালভার্ট হতো তাহলে হয়তো মনে হয় আপনাদের ভালো। কালভার্ট হলে তো আরো ভালো হতো, দেশের জনগণ গালা বাঁচত। সরকার কোনোভাবে এখানে কোনো কাজকর্ম আসে না? হ্যাঁ, কাজ কাম আসে, চোরেরা সব চুরি করে খায়। চোরেরা তো চুরি করে খাওয়ার লাগি তো এই কাজ কাম গালা ধরিলি আসে। আপনাদের কাছে তো ভোট নিতে আসে না? ভোট লিয়ার বেলা ওই এমপি কো বলিছি যে ভোট নিতে আসো বিএমপির, আর গাইল দাও বিএমপির মাকে। এ কথাও এমপি সাহেবকে বলিছে, সে এমপিও তো পালিয়ে গেছে, খাই দেই। আপনাদের এই পাশটা একটু দেখাই, দেখুন যে নৌকাটি এখন আসছে, এই নৌকাটি কিন্তু আসলো চিলমারি চর অঞ্চল থেকে। আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে কিন্তু দুটি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন, চিলমারি চর অঞ্চল আর রামকৃষ্ণপুর চর। আপনাদের একটু দেখাই, এই যে নৌকাটি ইতিমধ্যেই ঘাটে পৌঁছে গেছে। আসলে এখানে যে মানুষগুলো আসছে তারা সবাই শ্রমজীবী মানুষ, কেউ চর অঞ্চল থেকে কাজ করে ফিরছে, আবার কেউ বাজারঘাট করতে আসছে। তো যাই হোক, আমরা এই ঘাট থেকে এখনই রওনা হব তালতলার ঘাটের উদ্দেশ্যে। কারণ আমাদের কাছে যে মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেল নিয়ে যদি আমরা এই নৌকায় ওই পাশের ঘাটে নিয়ে যাই তাহলে হয়তো আমরা নামাইতে পারবো না, যার কারণে আমরা এখান থেকে আবার পুনরায় ব্যাক যেতে হচ্ছে। আর যে রাস্তাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে অত্র এলাকার মানুষ যাতায়াত করেন। পদ্মার পাড় ঘেঁষা এই জনপদটির রাস্তার কি বেহাল দশা, দেখুন কিভাবে যাতায়াত করে তারা। একটি গাড়ি গেলে বা আরেকটি গাড়ি আসলে কোনোভাবেই যাতায়াত করতে পারে না, চিকন সরু রাস্তা। আর এই রাস্তাটি ধরেই কিন্তু এই তালতলার মানুষ এই পথটি ব্যবহার করে আসছেন। আমি এখন তালতলা ঘাটে অবস্থান করছি। আমরা এর আগে কিন্তু ভাগজত ঘাটে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা ওই পাশে গিয়ে যে মোটরসাইকেল নামাবো, সেই নামানোর কোনো স্থান না পাওয়ার কারণে আমরা ওখান থেকে আবার ব্যাক চলে আসছি এই তালতলা ঘাটে। এখন এখান থেকে আমরা একটি নৌকা নিয়ে আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে আমরা আপনাদের নিয়ে যাব সেই শিয়ালপাড়ার চরে। আমরা যেহেতু তালতলা ঘাটে অবস্থান করছি, আর এদিকে আমার সামনে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমরা এই নৌকায় চড়ে কিন্তু আমরা ওই পাশে আপনাদের নিয়ে যাব। এইদিকে সবুজ ভাই মোটরসাইকেলটি নৌকার উপর তোলার জন্য খুবই চেষ্টা করছে, কারণ কোনোদিন সে এইভাবে মোটরসাইকেল নৌকার উপর উঠায়নি, যার কারণে তার এই সমস্যাটা হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নৌকার উপরে। এখান থেকে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই পদ্মার এই ছোট্ট একটি নদী পার হতে। কাকা, এই পাট শাকগুলো কি করবেন? কি করবেন এই পাট শাক? গরু খাবো। গরু খাবার হিসেবে নিয়ে যাচ্ছেন না? দেখুন এখানকার ছোট ছোট বাচ্চা কাচ্চারা আমাদের সেই শৈশবের কথাগুলো মনে করে দিল। আমরা এইভাবে কত লাভজাপ খেলা করছি। তো যাক, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আর এই যে পদ্মা নদী ছোট্ট শাখা, এই শাখা নদীটি পার হতে আর সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 মিনিট। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ওই ঘাটে পৌঁছে যাব। তো আজকে তাপমাত্রাটা একটু বেশি, যার কারণে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে, তবু কিন্তু আমাদের দাঁড়িয়ে থেকে পার হতে হচ্ছে এই নৌকায়। অবশেষে আমরা ঘাটের নিকটে চলে আসছি। আপনাদের একটু দেখাই, দেখুন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বাজার করতে যাচ্ছে, আবার কেউ চরে আসছিল তাদের বাড়ির যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর ঘাস কাটতে। তো উভয় মিলে তারা এই যে নৌকাটিতে আমরা আসলাম, এই নৌকা যোগেই তারা আবার তালতলার ঘাটে ফিরে যাবে। এই নৌকার থেকে নামতে না নামতেই তারা কিন্তু এই যে মাথায় অনেক পুষ্টার শাক নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো আসলে এইগুলো তারা কি করবে নিয়ে আমরা একটু জানবো। আসলে এইগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে এইগুলো কি খাবেন না এগুলো গবাদি পশুর জন্য? পশুর জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনাদের একটু দেখাই, দেখুন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে এই নৌকাটির অপেক্ষায়।
আমরা এই নৌকাটাই কিন্তু ইতিমধ্যে ওই ঘাট থেকে এই ঘাটে চলে আসছি। কাকা কোথা থেকে আসছেন? মাঠ থেকে। আপনার বাসা কি চর অঞ্চলে না উপরে? ভাগজোতে না? আচ্ছা আচ্ছা, সকালে আসছিলেন বুঝি? আচ্ছা, আবার ফিরে আসবেন নাকি? না, আবার কাল আজকের মতন শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই মোটরসাইকেল কিন্তু এখানে সব দাঁড়িয়ে আছে। এই কারণে এই পাশে যে নৌকাটি ইতিমধ্যে চলে আসছে, সেই নৌকার যে যাত্রীগুলা এখানে নামছে, তাদেরকে উঠানোর জন্য কিন্তু তারা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমরা ঘাট থেকে আবার মোটরসাইকেল যোগে এখনই রওনা দিয়েছি। আসলে চরের ভিতরে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকের তাপমাত্রা এতটাই বেশি, আপনাদের কি বলবো আর, তবু কিন্তু যেতে হচ্ছে সেই শিয়ালপাড়ার চরে। ইতিমধ্যেই আমরা ভাগজোত খেয়াঘাট থেকে চলে আসছি। আর আমার সামনে যে গ্রামটি এখন দেখতে পাচ্ছেন, এইটা ভাগজোত গ্রাম। আর এই ভাগজোত গ্রামের মধ্যে প্রবেশ করতে হলে কিন্তু এই রাস্তাটি ব্যবহার করা লাগে। এই রাস্তা ধরে কিন্তু দুটি ইউনিয়নের মানুষ কিন্তু আবার চলাচল করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন আর সিলমারি ইউনিয়ন। এই ভাগজোত গ্রামটি কিন্তু অনেক বড় একটি গ্রাম। এই গ্রামটির ভিতরে কিন্তু পদ্মা নদীর ছোট একটি শাখা নদীও পড়ছে। তো যাক, আমরা সেই ছোট শাখা নদীটি পার হয়েই চলে আসছি গ্রামটির ভিতরে। আসতে না আসতে আমরা এই পাশটাতে দেখতে পেয়েছি একটি গাছের ভিতরে অনেকগুলা গবাদি পশু বাঁধা রয়েছে। তো এই গবাদি পশুগুলো আসলে কোথা থেকে নিয়ে আসছেন তারা, আমরা কিন্তু জানি না। আমরা জেনে নেব এখানকার মানুষদের কাছ থেকে। আর এই গবাদি পশুর পাশাপাশি ছোট ছোট এই দেখুন গাড়ল ভেড়ার জাত কিন্তু এখানে রেখে দিয়েছে। তো এইগুলা বা কেন এই গবাদি পশুর ভিতরে তারা লালন পালন করেন, সেইগুলো আমরা একটু জেনে নেব। আর এইগুলা কেমন দুধ দিচ্ছে আমরা সেইগুলাও একটু জানার জন্য এই পাশে যে কাকারা সবাই বসে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে এখানে এত গবাদি পশু নিয়ে আসছেন, কোথা থেকে নিয়ে আসছেন? মহেশকুণ্ড থেকে। মহেশকুণ্ড থেকে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে যে গবাদি পশু রয়েছে মোট কতগুলো আছে? 160টা আছে। 160টা। কয়জন মানুষের? 5 জন মানুষের 160টি গবাদি পশু রয়েছে। তার ভিতরে আমরা অনেকগুলা গাড়ল ভেড়া দেখতে পেয়েছি। এইগুলা কেন এখানে রাখছেন? ওই খরচার লাগে, হয়তো হাত খরচা লাগে। অর্থাৎ আপনারা এই বাড়ির থেকে যখন বেরোইছেন, দূর দূরান্তে যান, তখন হাতের যে টাকা পয়সা শর্ট হলে তখন এই ছোট ছোট এগুলো বিক্রি করে সেগুলো ঘাটতি পূরণ করেন না, এই জন্য রাখেন? জি জি জি। আচ্ছা, এখন বর্তমান দুধ কেমন পাচ্ছেন? দুধ আসে ওই এখন কম, এখন 100 কেজির মতন আসে। কয়টা গবাদি পশু? 80টার মতন। 80টার 100 কেজির মতন আসে, অর্থাৎ প্রায় 1 কেজি 1.5 কেজি 1 কেজি 1 পোয়া এরকম হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বাড়ির থেকে বেরোছেন কয় দিনের সফরে? 3 মাস হয়ে গেল। অর্থাৎ বাড়ির থেকে বেরোছেন 3 মাস হয়ে গেল। আর কতদিন থাকবেন? দেখা যাক কতদিন থাকা যায়। বন্যার কারণে এখন ঘাস মাস পাচ্ছেনি তো, খুব কষ্ট। বর্তমানে আমরা একটি দোকানের মধ্যে অবস্থান করছি। তো চরের ভিতরে যে একটি দোকান রয়েছে, আমরা সেই দোকানটা একটু দেখাই। দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আল্লাহর রহমতে। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা বাণিজ্য তেমন একটা সুবিধা না, যাই হোক চলছে এখন। আপনাদের এই চরের বাইরের কোনো মানুষ ঘোরাফেরা করতে আসে না? ঘুরতে আসে? বাইরের মানুষ আসে তো, সময় তো কিছু আসে। চর দেখতে আসে না? চর দেখতে আসে। আচ্ছা আচ্ছা। বেচা কেনা কেমন হয় এখন বর্তমানে? এখন হয়তো সীমিত হয়, তেমন একটা বেশি বেচা কেনা হয় না। আচ্ছা আচ্ছা। তো এই দোকানের পাশাপাশি কি কাজকর্ম করছেন এখন? গরু ছাগল আছে, এগুলা পুষি, হয়তো আবাদ জাবাদ করি। চরবাসীর প্রধান আয়ের উৎস কি গবাদি পশুর থেকে আসে না? গবাদি পশুর থেকেও আসে, হয়তো জমি টমি আবাদ জাবাদ হয়। কৃষি কাজ হয় না? জি জি, কৃষি কাজ। মোটামুটি আপনারা সবাই চরে যারা থাকেন ভালো আছেন? জি, আল্লাহর রহমতে। যাই হোক, পানি ওঠে নাকি এদিকে? পানি ওঠে তো, আপনার নিচে পানি, বন্যার পানি ওঠে। এই রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তার অপোজিটিভে কিন্তু মাঠ, এই মাঠের ওই সাইডটাতে কিন্তু পানি ওঠে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো যে এই চরটির ভিতরে ইলেকট্রিসিটি আছে। দেখুন, এই দোকানটির ভিতরে কিন্তু একটি ফ্যান রয়েছে। মাশাআল্লাহ, দোকানটি যেহেতু ঘরের ভিতরে, তবু কিন্তু ভালো লাগলো যে চরটির ভিতরে একটি দোকান রয়েছে। আমরা দোকানি কাকার সঙ্গে কথা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। আসলে আজকে তাপমাত্রা তেমন একটা ভালো না, কিছু কিছু সময় ভালো পরিবেশ দেখা যাচ্ছে, আবার কিছু সময় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তো আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, আসলে যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তায় কি পরিমাণে যে কাদা হবে আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমরা যখন চর ঘুরতে আসি তখন কিন্তু অন্যের মোটরসাইকেল আমরা ভাড়ায় নিয়ে চর ঘোরাঘুরি করি, কিন্তু আজকে মনে মনে প্ল্যান করছি যে আমাদের গাড়ি নিয়ে আজকে আমরা পুরো চরটি ঘুরে ঘুরে দেখব। তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নের শিয়ালপাড়া চরের উদ্দেশ্যে। আর এই পাশে দেখুন ভাইরা কিন্তু দুয়ারি বানাচ্ছে। আসলে চরের মানুষের আয়ের উৎস আসে কিন্তু
মৎস্য শিকার করে, পাশাপাশি বাড়িতে গবাদি পশু তারা পালন করেন। কিন্তু এই যে গাছটি, এই গাছটির নিচে ছায়াযুক্ত জায়গায় এই দুয়ারিটি তৈরি করছে। আমার কাছে ভালোই লাগছে। আসলে আমরা দুয়ারি তৈরি করা কখনোই দেখিনি, কিন্তু এখানে এসে আমরা এই রাস্তার পাশে এই দুয়ারি তৈরি করা দেখতে পেয়েছি। দেখুন এখানে কিন্তু বাঁশ এবং সুতিলির ব্যবহার করছে তারা। পরবর্তীতে কি ব্যবহার করবে আমরা সেই বিষয়টা জানি না, আমরা জানবো এই দুয়ারি যিনি তৈরি করছেন তার কাছ থেকে। আসলে আমরা একটু কথা বলি তার সঙ্গে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আচ্ছা, এই যে দুয়ারিটা আপনারা তৈরি করছেন, হ্যাঁ, এই যে এর চতুর্পাশে কি দেবেন আপনারা? সাদা একটা নেট আছে, নেট দেবো। এই নেট কি বাজারে কিনতে পাওয়া যায় না? হ্যাঁ বাজারে কিনতে পাওয়া যাবে। এই দুয়ারিতে কয় কেজি ওজনের মাছ ঢুকে? এত ছোট মাছ ঢুকে ভাই, এত ছোট মাছ, হাফ কেজি 1 কেজি এইসব মাছ ঢুকে। সর্বোচ্চ 1 কেজি ওজনের মাছ ঢুকতে পারে না? আচ্ছা আচ্ছা। প্রতিনিয়ত কি আপনারা এই বর্ষার মৌসুম আসলে এই দুয়ারি ব্যবহার করেন মনে হয় না? করি মাঝে মাঝে, যখন মন চাষন করি না, মন চালে ফেলতুই। আচ্ছা ঠিক আছে। চরের মাঝে পাকা ঘর তৈরি করছে, বিষয়টা ভাবুন এই চরটি কত উন্নত। আর এখানে যে মানুষগুলো কাজ করছেন তারা কিন্তু তাদেরকে বলা রাজমিস্ত্রি, না ভাই? রাজমিস্ত্রি। আর তারা এই দেখুন ঘর তৈরি করছে, আসলে তারাও কিন্তু এক ধরনের কারিগর। আমরা এই ভাইদের সঙ্গে কথা বলে আমাদের যাত্রা আবার শুরু করলাম। আর এই যে মাটির রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আসলেই খুব ভালো লাগছে। আমরা এই রাস্তা ধরে আপনাদের এখন নিয়ে যাব কান্দিরপাড়ার চরে। আসলে এই শিয়ালপাড়ার চরে যেতে কতগুলা যে চর আমাদের অতিক্রম করতে হচ্ছে আমরা কিন্তু নিজেরাও জানি না, কারণ অচেনা পথ, অচেনা গ্রাম। এভাবেই কিন্তু আমরা আপনাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাব শিয়ালপাড়ার চরে। অনেক কষ্ট করার পরে আমরা কান্দিপাড়া চরে অবস্থান করছি। এই পাড়াতে এসে আমরা এখানে 4 রাস্তার মোড় দেখতে পেয়েছি। আসলে কোন রাস্তা ধরে গেলে আমরা শিয়ালপাড়াতে যেতে পারবো আমরা জানি না, যার কারণে আমরা এখান থেকে এই ভাইয়ের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের এই চরটির নাম কি? এটা চরটার নাম চর কান্দিরপাড়া। কান্দিরপাড়া না? আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা শিয়ালপাড়ায় যেতে চাই, তো আমরা কোন পথ দিয়ে যাব? সর্বপ্রথম আপনি যাবেন ইনসাফনগর হাই স্কুল। আচ্ছা, হাই স্কুল থেকে ডানে যাবেন, ডানে হলদারপাড়া হয়ে আপনার ঠাকুরপাড়া, সৌদিপাড়া দিয়ে সোজা চিলমারি হয়ে যাবেন আপনি। আচ্ছা ঠিক আছে। এই যে 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড় থেকে কোন রাস্তা ধরে আপনারা গেলে সেই শিয়ালপাড়ায় যেতে পারবেন আমরা সেই রাস্তাটি দেখাই। আর কোন রাস্তা কোন চরে গেল আমরা সেটাও একটু আপনাদের একটু দেখিয়ে দিই। আসুন, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনারা চাইলে ভাগজোট যেতে পারবেন। আর আমরা কিন্তু এই রাস্তা ধরে আসলাম। আর এই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা বগমারি ক্যাম্প বা বগমারি চরে যেতে পারবেন। আর বগমারির যে প্রাইমারি স্কুল রয়েছে সেটি হচ্ছে এই রাস্তা ধরে যেতে পারবেন। আপনাদের একটু এই পাশটা দেখাই। দেখুন এখানে অনেক গবাদি পশু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছেন চরবাসীরা। আর আজকে যে তাপমাত্রা পড়ছে আমাদের শরীর কিন্তু পুড়ে যাচ্ছে, এতটাই রোদ পড়ছে। আর সামনে যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বগমারি বাজার, তার পাশে রয়েছে ইনসাফনগর চর। তো যাই হোক, আমরা ইনসাফনগর চর হয়ে আপনাদের নিয়ে যাব। আর আপনারা জানেন যে চরের মধ্যে এত সুন্দর একটি প্রাইমারি বা হাই স্কুল রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমরা চরটির ভিতরে যে বালুময় রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তার পাশে যে গাছগাছালিগুলো আমার কাছে ভালোই লাগছে। আসলে আজকে তাপমাত্রা বেশি, এই চরের রাস্তার পাশে যে গাছ রয়েছে সেই গাছের যে ছায়া, এই ছায়ার কারণে আমাদের কিন্তু অনেকটাই স্বস্তি লাগছে নিজের ভিতরে। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে বগমারি বাজারে অবস্থান করছি। এই যে এই পাশটাতে কিন্তু বগমারি বাজার, আর এখানে কিন্তু প্রাইমারি স্কুল। আর এই পাশে চরটির ভিতরে কিন্তু একটি হাই স্কুল রয়েছে। এই হাই স্কুলটির নাম হচ্ছে ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা কাল 1964 সাল। আমার সামনে যে দুটি ঘর দেখতে পাচ্ছেন, পূর্বে এখানেই কিন্তু ছাত্রছাত্রীদের পড়ানো হতো। বর্তমান এই পাশে নতুন ভবন নির্মাণ করার ফলে এখানে আর পড়াশোনা করানো হয় না। তো যাই হোক, আমরা এই ঘরটির ভিতর দিয়ে ওই পাশে আপনাদের নিয়ে যাব, কারণ এই স্কুল ভবনটির পিছন পাটায় কিন্তু একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে কিন্তু যাওয়া যায় ইনসাফনগর মূল চরে। আমরা কিন্তু স্কুলের পিছন সাইডে চলে আসছি। আসলে এখানে আসার পরে আমরা রাস্তার কোনো নমুনা খুঁজে পাচ্ছি না, কোন সাইড দিয়ে গেলে আমরা শিয়ালপাড়ার চরে আপনাদের নিয়ে যেতে পারবো। আমরা এখানে কাউকে তেমন একটা পাচ্ছি না। তো যাই হোক, আমরা ওই পাশে কিছু মা বোন বসে আছে, আমরা তাদের সাথে কথা বলে জেনে নেব কোন পথ দিয়ে আমরা আপনাদের নিয়ে যাব। আসুন। তো আমরা স্কুল পার হয়ে এই রাস্তা ধরে কিন্তু আসলাম। আসলে আমরা কিন্তু এখন অবস্থান করছি ইনসাফনগরের মধ্যে। তো এখানে এই চাষি কিন্তু বসে আছে, আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইনসাফনগর চর।
সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যে রাস্তাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তা ধরে আপনাদের নিয়ে যাব শিয়ালপাড়ার চরে। তার পূর্বে আপনাদের একটু বলে রাখি, এই ইনসাফনগর চরে যে মানুষগুলো বসবাস করছে তাদের আয়ের উৎস আসে কৃষিখাত থেকে। আর এখানে যে মানুষগুলো বসবাস করছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে সেসব ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য নেওয়া লাগে চিলমারির চর অঞ্চলে। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার প্রয়োজনে বাজার ঘাট করতে যাওয়া লাগে চিলমারির চর অঞ্চল অথবা রামকৃষ্ণপুরের চরপাড়া বাজারে। বর্তমানে আমরা রামকৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে অবস্থান করছি, আর একটুখানি গেলেই কিন্তু আমরা চিলমারির চর অঞ্চল পেয়ে যাব। সামনে কিন্তু নতুন আরো আরেকটি চর রয়েছে। আসলে চর ঘোরাটা কিন্তু এত সহজ বিষয় না, অনেকগুলো চর পেরিয়ে কিন্তু আমরা এই শিয়ালপাড়ার চরে যাচ্ছি। তো আমরা যে পাড়াতে এখন অবস্থান করছি এটা হচ্ছে ঠাকুরপাড়ার চর। দেখুন আশেপাশটা বেশ ভালো, এখানে সব টিন শেড দিয়ে সব বাড়িঘর তৈরি করছে। মাশাআল্লাহ, এখানে একটি মসজিদও দেখতে পেয়েছি, আমার পিছনে একটি মসজিদ রয়েছে। আর এই যে বালিময় রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে সামনের দিকে আগাচ্ছি। হয়তোবা আর অল্প সময়ের মধ্যে আমরা এই শিয়ালপাড়ার চরে পৌঁছে যাব। চিলমারি তো ভুলে আসতে, কোনটা হবে? চিলমারি যদি যান, হ্যাঁ, সোজা ঠাকুরপাড়া দিয়ে আবার বামে যেতে হবে, মানে পুলটা পার হই ওই গ্রামের মধ্যে সামনে 3 রাস্তার মোড়ে জিজ্ঞেস করব। আমরা শিয়ালপাড়ায় যাব। শিয়ালপাড়ার চরে কাদা ছিল বলে পাইতে আসছে আর কি। এদিক দিয়ে যেতে পারবেন না, সব মাঠে কাদা। এদিক দিয়ে ভালো হবে, যেতে পারবেন, ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, বাম হাত দিয়ে চলে যাবেন। আচ্ছা বন্ধুরা, আমরা চাষির কাছ থেকে জেনে নিলাম যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু গেলে আমরা শিয়ালপাড়ার চরে পৌঁছে যাব। আমরা এই পথ ধরেই আপনাদের নিয়ে যাব, কারণ মূল পথ থেকে আমরা নেমে চলে আসছি মাঠের ভিতরে। আর এই পাশটাতে আপনাদের একটু দেখাই, দেখুন এখানের যে মাটি কাটার ড্রেজার মেশিন এখানে রেখে দিয়েছে, কারণ চরবাসীরা মাঝে মাঝেই রাস্তা তৈরি করেন। কারণ যখন বর্ষার পানি এসে পরিপূর্ণ হয়ে যায় পুরো চর, তখন কিন্তু এই মাটির তৈরি রাস্তা আর ঠিক ভালো থাকে না, যার কারণে যখন সিজন আসে ঠিক তখন এই ড্রেজার মেশিন দিয়ে কিন্তু তারা রাস্তা তৈরি করে। আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে কিন্তু চরবাসীরা যাতায়াত করেন। আমরা যেহেতু মাঠের মধ্যে অবস্থান করছি, আর চরবাসীরা কৃষি জমিতে পাটের চাষ করছে। দেখুন কি অবস্থা, এই রাস্তা ধরে যাওয়া যায়। আসলে রাস্তার পরিবেশটা এতটা ভালো না, আপনাদের দেখায় এই দেখুন কি পরিবেশ। এর ভিতর দিয়েই চরবাসীরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন। তো আমরা যেহেতু নিজেরাই নিয়ে আসছি মোটরসাইকেল, আমরা তেমন একটা চরের ভিতরে গাড়ি চালাতে পারি না, তবু চেষ্টা করছি। ভয় ভয় লাগছে, তারপরও কিছু করার নাই, এইভাবেই আমাদেরকে যেতে হবে। আমি একটু নেমে যাই। আসলে গাড়ি নিয়ে যাতায়াত করা কতটা কষ্ট আপনাদের দেখায়, দেখুন এইভাবে কিন্তু চরবাসীরা এইভাবে যাতায়াত করে থাকেন। চরের মানুষেরা কি পরিমাণে কষ্ট করে দেখুন, তাদের রাস্তাঘাট না থাকার কারণে এইভাবে তাদের যেতে হয় এই ভাঙাচুরো রাস্তা দিয়ে। কতটা পরিশ্রম করে মানুষ যাতায়াত করেন এই চিকন রাস্তা দিয়ে। আসলে চরে তো রাস্তা থাকে না, মাঠের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়। তো আমরা কাকার সাথে কথা বললাম, কাকা আমরা শিয়ালপাড়া চরে যাবো। শিয়ালপাড়া ওই রাস্তার সামনে রাস্তা, জি 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 রাস্তা আছে, স্কুল আছে, তার মানে আমরা শিয়ালপাড়ায় পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই সামনে যে গ্রামের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই শিয়ালপাড়া চর। আমরা গ্রামটির প্রথম ভাগে এখন অবস্থান করছি, আমরা মাঠের ভিতর দিয়ে আসছি। এখন আমরা এই গ্রামটির ভিতরে প্রবেশ করব। আমরা যে বাইকটি নিয়ে আসছি, আসলে রাস্তাটি ভালো না থাকার কারণে আমরা কিন্তু এইভাবে আসলাম খুব কষ্ট করে। হ্যাঁ, চরবাসীরা কিন্তু যারা মোটরসাইকেল চালান তারা কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারেন, যার কারণে তাদের কোনো সমস্যা হয় না। আমরা চরে কিন্তু তেমন একটা ঘুরতে পারি না মোটরসাইকেল নিয়ে, আমরা নিজেরা নিয়ে আসছি যেহেতু গাড়ি, এই গাড়ি নিয়ে কিন্তু আমরা চরের ভিতরে ঘুরতে এসে অনেকটা বিপদে পড়ছি, কারণ রাস্তাঘাট চিনি না, তারপরে এই চিকন রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাতে পারি না। তো অনেক কষ্ট করে আসলাম এই শিয়ালপাড়ার চরে। এই দেখুন শিয়ালপাড়ার চরের বাড়িঘরের নমুনা, আসলে ঝড়ে জঙ্গলে ভরপুর। তো আমরা যেহেতু এই গ্রামটির ভিতরে এখন চলে আসছি, সামনের দিকে আপনাদের নিয়ে যাব। এই চাষি কিন্তু এই যে তার বাড়ির যে খড়ি হিসাবে ব্যবহার করেন ভুট্টার যে, এগুলা কি বলে জানো চাষি? এগুলা কি বলে? এগুলা কি বলে? ভুট্টার খড়ি বলে না? আচ্ছা আচ্ছা। তো আপনি একটু বলবেন যে এই শিয়ালপাড়ার চর কোনটা? এটাই শিয়ালপাড়ার চর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাসা কোন কোন চরে? এই শিয়ালপাড়াতেই? এই যে
ও এই পাশে আপনার বাড়ি না? হ্যাঁ। আচ্ছা চাচা আপনি একটু বলেন তো এই শিয়ালপাড়া চরের নাম কেন হলো? তা তো শোনা আমি বলতে পারবো না। আপনারা এখানে বাড়ি করছেন কত বছর আগে আসছেন? এই তো 8 বছর। 8 বছর। হ্যাঁ। ও আর এই চরটির বয়স তো অনেক না? হ্যাঁ। ও এত তো শোনা আমি আচ্ছা 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 ঠিক আছে। এই শিয়ালপাড়া চরে এসে এক বিপদে পড়ছি, কারণ রাস্তাঘাট নেই, ঝড়ে জঙ্গলে ভরপুর। এর ভিতর দিয়ে কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছি। দেখুন কতটা পরিশ্রম করতে হয় চর ঘুরতে এসে, আর সেগুলো কিন্তু আমরা ধারণ করি ভিডিওর মাধ্যমে, এইগুলাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন বর্তমানে আমরা শিয়ালপাড়া চরেই অবস্থান করছি। আসলে আজকের এই ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমরা এখানেই রেখে দিচ্ছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্বে থাকছে এই শিয়ালপাড়া চরে যে মানুষগুলো বসবাস করছে তাদের আয়ের উৎস কোথা থেকে আসছে, কিভাবে চলছে বা কিভাবে এখানে ঘুমান, বা এই শিয়ালপাড়া চরের নামকরণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো দ্বিতীয় পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।